বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি আশা করি স্বাস্থ্যবিধি মেনে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনলাইন ক্লাস আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের অর্থাৎ মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি কোর্সের কূটনীতি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছি। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য সূচিতে রয়েছে কূটনীতির ইতিহাস, কূটনীতির সংজ্ঞা, কূটনীতির শ্রেণীবিভাগ, কূটনীতির গুরুত্ব, কূটনীতিকের গুণাবলী, কূটনৈতিক বিমুক্তি, কূটনীতি ও পররাষ্ট্রনীতির সম্পদ। আমরা প্রথমেই কূটনীতির ইতিহাস নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আধুনিক যে কূটনীতি, এই কূটনীতি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। আধুনিক রাষ্ট্রগুলো স্বয়ংসম্পূর্ণ হলেও সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল নয়। প্রতিটি রাষ্ট্রই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল। রাষ্ট্রগুলোর পারস্পরিক নির্ভরশীলতার বহিঃপ্রকাশ ঘটে তার পররাষ্ট্র নীতির মাধ্যমে। আর পররাষ্ট্র নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হলো কূটনীতি। কূটনীতি আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে থাকে। প্রাচীন গ্রিক নগরাষ্ট্র থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত সকল সময়ে সকল রাষ্ট্রে কম বেশি কূটনৈতিক তৎপরতা চালু ছিল। আপনারা জানেন গ্রিক নগরাষ্ট্রগুলো ক্ষুদ্র ছিল, জনসংখ্যা কম ছিল। সে সময় নগর রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদানের লক্ষ্যে কূটনৈতিক দূত ব্যবহার করত। রোমান যুগে চুক্তি সম্পাদন, যুদ্ধ বা সন্ধি স্থাপনের কাজ করত কূটনীতিকরা। রোমান সাম্রাজ্যের পতনের পর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজ করত কূটনৈতিক সদস্যবৃন্দ। মধ্যযুগের শেষ ভাগে এসে রাষ্ট্রগুলো প্রথমবারের মতো দেশের বাইরে বিদেশে প্রতিনিধি পাঠাতে শুরু করে। সে সময় রোম, লন্ডন ও প্যারিসে স্থায়ী অফিস প্রতিষ্ঠিত হয়। সপ্তদশ শতাব্দীতে এসে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে
কূটনীতি স্বীকৃতি লাভ করে। এ সময় কূটনীতি স্বর্ণযুগে প্রবেশ করে বলে মনে করা হয়। কূটনীতির সর্বশেষ উন্নয়ন ঘটে ভিয়েনা সম্মেলনের মাধ্যমে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1961 সালে। এই সম্মেলনের মাধ্যমে কূটনীতির সম্মান, মর্যাদা, গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনি কূটনীতি একটি খেলোয়াড় সুলভ মনোভাব প্রকাশ করে এবং আধুনিক কূটনীতির বিকাশ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে মর্যাদা অনুসারে কূটনীতিকে 4টি ভাগে ভাগ করা হয়, যেমন রাষ্ট্রদূত, বিশেষ ক্ষমতা সম্পন্ন দূত, আবাসিক দূত এবং ভারপ্রাপ্ত দূত। অর্থাৎ একটি দেশের পদমর্যাদা অনুসারে কূটনীতিকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে হয়তো বাংলাদেশে সকল ক্ষেত্রেই এরকম শ্রেণীবিভাগ না থাকলেও শ্রেণীবিভাগগুলো মোটামুটি এরকমই। বাংলাদেশেও রাষ্ট্রদূত রয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত থাকে অনেক সময়, প্রথম সচিব থাকে, দ্বিতীয় সচিব থাকে এবং তৃতীয় সচিব পর্যন্ত থাকে। কূটনীতির সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কূটনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিপ্লোমেসি। আর ডিপ্লোমেসি শব্দের অর্থ হচ্ছে চাতুর্যপূর্ণ আচরণ। পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিনিধির মাধ্যমে যে আলোচনা হয় তাকেই আমরা কূটনীতি বলে থাকি। অর্থাৎ এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, চাতুর্যপূর্ণ আচরণ। আমরা যখন কূটনীতির গুণাবলী বিশ্লেষণ করব, তখন আমরা দেখব যে একজন কূটনীতিকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। আর যে শীল বলেছেন, ডিপ্লোমেসি ইজ দ্য প্রসেস বাই হুইচ ফরেন পলিসি ইজ ক্যারিড আউট। অর্থাৎ কূটনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে একটি দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হয়ে থাকে। হ্যান্স যে মর্গান্থ বলেছেন, কূটনীতি হচ্ছে জাতীয় শক্তির মস্তিষ্ক স্বরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কূটনীতি হচ্ছে জাতীয় শক্তির মস্তিষ্ক হিসাবে অভিহিত করেছেন। জর্জ কেনান বলেছেন, কাজকর্মের আদান প্রদানই হলো কূটনীতি। অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে যে স্বাভাবিক কাজকর্ম হয় তার আদান প্রদানকেই জর্জ কেনান কূটনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনের হাতিয়ার হচ্ছে কূটনীতি। কূটনীতির মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা পরিহার করে আলোচনার মাধ্যমে, অর্থাৎ শান্তির মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করা হয়। আর এই কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে আমরা বলি হচ্ছে কূটনৈতিক। অর্থাৎ কূটনীতির সাথে যা যুক্ত থাকেন তাদেরকে আমরা কূটনৈতিক বলে অভিহিত করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কূটনীতির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে চাই। কূটনীতিকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে প্রকাশ্য কূটনীতি, গোপন কূটনীতি, সর্বাত্মক কূটনীতি, গণতান্ত্রিক বা সংসদীয় কূটনীতি। আমরা প্রথমেই প্রকাশ্য কূটনীতি কাকে বলে সে সম্পর্কে কিছু কথা বলতে চাই। সাধারণত যে কূটনীতিতে আলোচনার বিষয়বস্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয় তাকেই প্রকাশ্য কূটনীতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন কোনো বিদেশের সফরে যান, সফর থেকে এসে অল্প সময়ের মধ্যেই দেখবেন সাংবাদিকদের সাথে একটি সম্মেলনে যুক্ত হন। উক্ত সম্মেলনে তিনি সেই দেশের সাথে কি কি আলোচনা হয়েছে, কি কি চুক্তি হয়েছে
সেই বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করেন। আর এটাকেই আমরা বলছি হচ্ছে প্রকাশ্য কূটনীতি। গোপন কূটনীতি হচ্ছে ঠিক প্রকাশ্য কূটনীতির বিপরীত। যখন আলোচনার বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশ করা হয় না, তখন তাকে গোপন কূটনীতি বলে। আপনারা জেনে থাকবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কূটনীতির এই গোপন ধারা অব্যাহত ছিল। অনেকেই মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হচ্ছে এই গোপন কূটনৈতিক ধারা, অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছিল, সেই অবিশ্বাস থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা বলে মনে করা হয়। কূটনীতির সর্বাত্মক কূটনীতি। সর্বাত্মক কূটনীতি বলতে আমরা বুঝি যে শাসক যখন সবকিছু নিয়ন্ত্রণ করে এবং জনগণের অধিকার খর্ব করে কূটনীতির ব্যবহার করে, তখন তাকে সর্বাত্মক কূটনীতি বলে। অর্থাৎ শাসক নিজের ইচ্ছা মতো জনগণের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে যখন কূটনীতিকে ব্যবহার করে, তখন আমরা তাকে হচ্ছে সর্বাত্মক কূটনীতি বলে থাকি। গণতান্ত্রিক বা সংসদীয় কূটনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন প্রকাশ্য কূটনীতির সাথে সংসদীয় বা গণতান্ত্রিক কূটনীতির একটি গভীর সম্পর্ক রয়েছে। অনেকে প্রকাশ্য কূটনীতিকেই গণতান্ত্রিক কূটনীতি বলেছেন, তবে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হয় যে কূটনীতি, তাকেই আমরা গণতান্ত্রিক বা সংসদীয় কূটনীতি বলি। অনেক গণতান্ত্রিক দেশে আইনসভায় আলোচনার মাধ্যমে কূটনীতি ও পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হয়। অর্থাৎ যদি কোনো কূটনৈতিক কার্যক্রম গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা সংসদীয় প্রক্রিয়ায় গ্রহণ করা হয়, তখন তাকে সংসদীয় বা গণতান্ত্রিক কূটনীতি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক কূটনীতি। আপনাদের অবগতির জন্য আমি উল্লেখ করতে চাই যে চলমান সময়ে কূটনীতির নতুন দুইটি ধারা যুক্ত হয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি এবং অপরটি হলো পরিবেশগত কূটনীতি। এখন আমি কূটনীতির এ নতুন দুটি ধারা সম্পর্কে আলোচনা করতে চাই। শিক্ষার্থীবৃন্দ, আপনি জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে যখন আমদানি রপ্তানি, লাভ লোকসান, দেনা পাওনা, ঋণ, বিনিয়োগ, সুদ, মুনাফা ইত্যাদির ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, তখন তাকে অর্থনৈতিক কূটনীতি বলে। WTO, IMF, এশিয়ান, G8, D8 ইত্যাদি সংস্থার মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়িত হচ্ছে। কেননা আধুনিক যুগে প্রতিটি রাষ্ট্র আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক স্থাপন করছে, তার প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি সাধন বা অর্থনৈতিক সুবিধা আদায়। এর প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন, জাতীয় স্বার্থ রক্ষা, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, শ্রমশক্তি রপ্তানি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা আদায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি জানেন যে আধুনিক রাষ্ট্রের গুলো অর্থনীতির প্রতি অধিক গুরুত্ব প্রদান করছে, যার ফলে শুধুমাত্র আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রতিটি রাষ্ট্রই লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন। আপনারা জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলছি। এর প্রধান কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যে উন্নয়নটি করা হয়, সেটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন। তাই অর্থনৈতিক কূটনীতির সাথে পরিবেশগত কূটনীতি যুক্ত হয়েছে, অর্থাৎ টেকসই উন্নয়ন, জাতীয় স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক আপনারা জানেন বাণিজ্যে ভারসাম্য থাকে, অনুকূল হয় প্রতিকূল হয়, প্রতিটি রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি। শ্রমশক্তি রপ্তানি, আপনারা জানেন বাংলাদেশের মতো জনবহুল দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বিদেশে শ্রমশক্তি রপ্তানি করা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা আদায় হচ্ছে অর্থনৈতিক কূটনীতির অন্যতম লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে দুটি
ছবি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক, একটা হচ্ছে দ্য IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান এটি। সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং তারপর হচ্ছে IMF। এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, এশিয়ান উন্নয়ন ব্যাংক আছে। এই সমস্ত সংস্থার মাধ্যমে সারা পৃথিবীতে অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমরা হয়তো আমাদের পরবর্তী কোনো ক্লাসে এই সমস্ত IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আলোচনায় আপনাদের সঙ্গে যুক্ত হবে ইনশাল্লাহ। পরিবেশগত কূটনীতি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন স্নায়ুযুদ্ধের পর নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ হলো পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস গ্যাসের প্রভাব বিশ্ব মানবতার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তাই পরিবেশ বিপর্যয় রোধে বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর মধ্যে যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাকেই আমরা পরিবেশগত কূটনীতি বলছি। কেননা আপনি জানেন যে এই বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবীর দেশগুলো নানান রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, এর ফলে পৃথিবীর নিম্নাঞ্চলগুলো তলিয়ে যেতে পারে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘন ঘন সুনামি, আইলা, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদি বৈশ্বিক উষ্ণতারই ফলাফল। উন্নত বিশ্বগুলো প্রধানত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। আমরা যদি দেখি তাহলে পৃথিবীর মোট CFC নির্গমনের দিক দিয়ে প্রধান দেশ হচ্ছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এই তিনটি দেশ মিলে পৃথিবীর মোট গ্রিনহাউস গ্যাসের প্রায় 50%-এর বেশি নির্গমন করে। অথচ ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র এবং সমুদ্র উপকূলে অবস্থিত রাষ্ট্রগুলো। তাই এই রাষ্ট্রগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিপর্যয় থেকে সারা পৃথিবীকে রক্ষা করার জন্য রাষ্ট্রগুলোর মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হচ্ছে তাকেই আমরা বলছি হচ্ছে পরিবেশগত কূটনীতি। আপনারা জানেন পরিবেশগত কূটনীতি রক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা জানেন COP19 এবং কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকল সম্মেলনটি হয়েছিল 1997 সালে জাপানের রাজধানী কিয়োটোতে। তারপরে COP19 অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে। COP19 সম্মেলন, এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রগুলো পরিবেশের বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য এবং টেকসই উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও 2002 সালে জোহান্সবার্গে, 2007 সালে বালিতে, 2009 সালে কোপেনহেগে, 2010 সালে কানকুনে, 2011 সালে ডারবানে, 12 সালে রিউ ডে জেনেরোতে রিউ20, যেটি 2013 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এবং 2014 সালে লিমা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আরো বেশ কয়েকটি সম্মেলন হয়েছে। প্রত্যেকটি সম্মেলনের লক্ষ্য হচ্ছে পরিবেশ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে কূটনীতির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে কূটনীতির কি কি গুরুত্ব রয়েছে, কূটনীতির প্রধান কাজ বা লক্ষ্য কি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন কূটনীতির প্রধান লক্ষ্য হচ্ছে স্বার্থ সংরক্ষণ। একটি রাষ্ট্রের সাথে
অপর একটি রাষ্ট্রের আলোচনার মাধ্যমে কূটনীতি সবসময় নিজের দেশের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। এটি হচ্ছে কূটনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রতিনিধিত্ব। আধুনিক যুগে প্রতিটি রাষ্ট্রই অপর রাষ্ট্রে কূটনৈতিক সদস্য প্রেরণ করে। একটি দেশের কূটনৈতিক সদস্য অপর দেশে সে দেশের রাষ্ট্র, সরকার এবং জনগণের প্রতিনিধিত্ব করে থাকে। অর্থাৎ বাংলাদেশের কোনো কূটনৈতিক সদস্য যদি আমেরিকাতে অবস্থান করেন, তিনি কিন্তু এদেশের হয়েই প্রতিনিধিত্ব করবেন। অর্থাৎ তিনি এই দেশের প্রতিনিধি, এদেশের জনগণের প্রতিনিধি, এদেশের সরকার বা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। সংযোগ স্থাপন। শিক্ষার্থীবৃন্দ, আধুনিক রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন কারণে উত্তেজনা দেখা দিতে পারে। কূটনীতি আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। এতে রাষ্ট্রগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা কমে যায়। কেননা ভুল বোঝাবুঝি থেকেই রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের মতো ঘটনা ঘটে যেতে পারে। আলাপ আলোচনা। কূটনীতির প্রধান কাজ হচ্ছে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করা এবং আলোচনার মাধ্যমে স্মারক, চুক্তি, সন্ধি বা বাণিজ্য চুক্তি সম্পাদন করে থাকে এবং প্রতিটি ক্ষেত্রেই আলটিমেট লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিবাদের মীমাংসা করা। প্রতিবেদন প্রেরণ। একজন কূটনীতিক যখন অপর একটি দেশে অবস্থান করে তখন তিনি সে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে নিজ দেশে প্রতিনিয়ত প্রতিবেদন বা তথ্য প্রেরণ করে। কূটনীতিকদের প্রেরিত এসব তথ্য সংবাদের কাঁচামাল হিসেবে তুলনা করা হয়। অর্থাৎ তার প্রেরিত তথ্যের উপর ভিত্তি করেই সে দেশের সরকার সেই রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ করে থাকে এবং এই তথ্যের উপর ভিত্তি করেই পররাষ্ট্র নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করা হয়। সাংস্কৃতিক আদান প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কগুলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সাংস্কৃতিক পর্যায়েও হয়ে থাকে। আধুনিক বিশ্বে প্রতিটি রাষ্ট্রই এক দেশ থেকে অপর দেশে সংবাদকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, কবি, সাহিত্যিক সহ নানা পেশার মানুষদের প্রতিনিধি প্রেরণের মাধ্যমে সাংস্কৃতিক আদান প্রদান করে থাকে। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক যেমন বৃদ্ধি পায় তেমনি আন্তর্জাতিক উত্তেজনাও হ্রাস পায়। আপনারা জানেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওনে গিয়ে সেখানে বাংলা ভাষার প্রচলন বা প্রসার ঘটিয়েছে। সিয়েরা লিওন সরকার বাংলাকে সে দেশের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে গ্রহণ করেছে। এটি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীরা যারা ছিলেন তারাও কিন্তু বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্বই করেছেন এবং তারাও এক ধরনের কূটনীতিকের ভূমিকাই পালন করেছেন। বিরোধ মীমাংসা। শিক্ষার্থীবৃন্দ, কূটনীতির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আন্তঃরাষ্ট্রীয় বিরোধ মীমাংসায়
ভূমিকা পালন করা। এক্ষেত্রে কূটনীতিকের প্রধান কাজ হচ্ছে আলোচনার মাধ্যমে বিদ্যমান উত্তেজনা নিরসন করা। কেননা কূটনৈতিক এক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে এবং এটি কূটনীতিকের একটি বিশেষ গুণ বা যোগ্যতা। এছাড়াও কূটনীতিকের আরো কিছু কার্যাবলী রয়েছে বা গুরুত্ব রয়েছে, সেগুলো হচ্ছে উদ্দেশ্য স্থির করা, বাস্তব অবস্থা মূল্যায়ন করা। অর্থাৎ একটি দেশের কূটনীতিক যখন আরেকটি দেশে অবস্থান করবে তখন তিনি সে দেশ সম্পর্কে একটি বাস্তব অবস্থান মূল্যায়ন করবেন এবং সে বিষয়ে তিনি প্রতিবেদন তার নিজ দেশে প্রেরণ করবেন। সঠিক পন্থা অবলম্বন। কূটনীতিক সবসময় নিজ দেশের স্বার্থের প্রতি যে সিদ্ধান্তটি উপযুক্ত মনে করবেন সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন। স্বার্থের প্রতিকূল সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হয় না। এছাড়াও আধুনিক বিশ্বের কূটনীতিক নাগরিকদের জন্ম মৃত্যু, বিয়ের হিসাব সংরক্ষণ, পাসপোর্ট বৈধকরণ পরিবর্তন, বিশেষ স্বদেশ নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তি স্বার্থ রক্ষা এবং বিদেশে নিজ দেশের নাগরিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কূটনীতির কি কি গুণাবলী থাকা প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। একজন কূটনীতিকের নিম্নের কয়েকটি গুণ থাকা খুবই জরুরি। এগুলো হচ্ছে, কূটনীতিককে অবশ্যই শিক্ষিত, মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আধুনিক বিশ্বে কূটনীতিকদের মূলত মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়। অবশ্যই সেখানে শিক্ষিত হলে হবে না, অবশ্যই শুধু শিক্ষিত হলে চলবে না, তাদেরকে মেধাবী হতে হবে এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। কেননা বিভিন্ন রকম আলাপ আলোচনার মাধ্যমে দেশের স্বার্থকে রক্ষা করার জন্য কূটনীতিক অবশ্যই উল্লেখিত যোগ্যতা থাকা প্রয়োজন। কূটনীতিকের বুদ্ধিমত্তা থাকা প্রয়োজন। এটা একটি বিশেষ দিক কূটনীতিকের জন্য, যে তিনি অবশ্যই বুদ্ধিমান হবেন। কূটনীতিকের আন্তর্জাতিক জ্ঞান থাকা প্রয়োজন। কূটনীতিকের অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যে দেশে অবস্থান করবেন সে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিশ্বের রাজনীতি সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে তাহলে তার পক্ষে কূটনৈতিকের দায়িত্ব পালন করা সহজ হবে এবং দেশের স্বার্থ রক্ষা করা কিন্তু তার জন্য সহজ হবে। কূটনীতিককে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে একজন কূটনীতিক অন্য একটি দেশে তার নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ সেই কূটনীতিকের আচার আচরণ কিন্তু দ্বারা প্রমাণিত হবে তার নিজ দেশের আচার আচরণ কেমন সেটি। তাই কূটনীতিক অবশ্যই এমন কোনো কার্যাবলী করা যাবে না যাতে তার দেশের সম্মান বা মর্যাদা হানি হয়। কূটনীতিককে অবশ্যই কৌশলী হতে হবে, কেননা আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে এক ধরনের গেম মতো, যেটা আমরা বলছি যে কূটনীতিকের খেলোয়াড় সুলভ আচরণ। এটি একটি গুরুত্বপূর্ণ দিক যে আলাপ আলোচনার ক্ষেত্রে কৌশলী হতে হবে, যেন শান্তি রক্ষার ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টির পরিবর্তে মীমাংসার দিকে অগ্রসর হয়। তাই কূটনীতিককে অবশ্যই কৌশলী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। একজন কূটনীতিক অবশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আলটিমেট লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। কূটনৈতিক যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারে তাহলে সেই কূটনীতিক ব্যর্থ কূটনীতিক বলেই আমি মনে করি। কারণ কূটনীতিককে বিদেশে পাঠানোই হয়েছে সে দেশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজ দেশের স্বার্থ রক্ষা করা।
তাই কূটনৈতিক যদি সেই কাজ করতে ব্যর্থ হয় তাহলে সেটি তার ব্যর্থতা। তাছাড়া দেশের স্বার্থে আন্তর্জাতিক ক্ষেত্রে সৌহার্দ্য এবং সহযোগিতার পরিবেশ বজায় রাখার জন্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কূটনৈতিক বিমুক্তি বলতে আমরা কি বুঝি। একজন কূটনৈতিক যখন বিদেশে অবস্থান করে তখন যে সকল সুযোগ সুবিধা ভোগ করে তাকেই কূটনৈতিক বিমুক্তি বলে। অর্থাৎ এক দেশের নাগরিক যখন অন্য দেশে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে অবস্থান করে তখন তিনি বেশ কিছু সুযোগ সুবিধা প্রাপ্ত হন, আর এই সব সুযোগ সুবিধার সমষ্টিকেই আমরা বলছি কূটনৈতিক বিমুক্তি। ব্যক্তিগত সুবিধা, অর্থাৎ বাংলাদেশের একজন কূটনীতিক যখন অন্য দেশে অবস্থান করবেন তখন তাকে আটক করা যাবে না বা প্রচলিত আইনে বিচার করা যাবে না। কিন্তু তাই বলে কি কূটনীতিকের অপরাধের বিচার হবে না? যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সে দেশ সেই কূটনীতিককে তার দেশ থেকে তার নিজ দেশে ফেরত পাঠাবেন বা প্রত্যাহার করতে বলবেন, এবং সেই ক্ষেত্রে তার নিজ দেশে প্রচলিত আইন অনুযায়ী তিনি যদি সেরকম অপরাধ করে থাকেন তার বিচার করা যাবে। করের আওতামুক্ত, একজন কূটনীতিক যদি বিদেশে অবস্থান করে তিনি সে দেশে কোনো প্রকার কর প্রদান করবেন না, প্রত্যক্ষ বা পরোক্ষ করের আওতা মুক্ত থাকবেন। আইনের আওতামুক্ত, অর্থাৎ একজন কূটনীতিক বিদেশে দেওয়ানি বা ফৌজদারি কোনো প্রকার আইনের সব প্রকার আইনের আওতামুক্ত থাকবেন। দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকার আইনের আওতায় থাকবেন, তাকে গ্রেপ্তার করা যাবে না, কেননা তিনি সে দেশের আইনের অধীনে নয়, তিনি তার নিজ দেশের আইনের অধীন। আবাসিক সুবিধা, কূটনৈতিক যে দূতাবাসে অবস্থান করবেন সেই দূতাবাসের উপর অবস্থানকারী রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না, কেননা আপনারা জানেন যে বাংলাদেশে যে আমেরিকান হাই কমিশন বা দূতাবাস আছে সেখানে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নেই, সেখানে আমেরিকার সার্বভৌমত্ব রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশ যদি কোনো দেশে এরকম কোনো মিশন পরিচালনা করে সেই স্থানটির উপরে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকে। কূটনীতি এবং পররাষ্ট্রনীতির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কূটনীতি সংজ্ঞা, শ্রেণীবিভাগ, গুণাবলী ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কূটনীতির সাথে পররাষ্ট্রনীতির কি সম্পর্ক সে বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলো যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলি হচ্ছে পররাষ্ট্রনীতি। আর এই পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হচ্ছে কূটনীতি। এখন আমরা দেখব যে আসলে কূটনীতির সাথে পররাষ্ট্রনীতির কি সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিশ্লেষক এবং লেখক হ্যান্স জে মর্গান্থ বলেছেন, কূটনীতি হচ্ছে জাতীয় শক্তির মস্তিষ্ক। অর্থাৎ একটি রাষ্ট্রের কূটনীতির সাথে সে দেশের জাতীয় শক্তি এবং পররাষ্ট্রনীতির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কূটনীতি যেভাবে তথ্য প্রদান করবেন রাষ্ট্র সেভাবেই উদ্যোগ বা ভূমিকা পালন করবে। কূটনীতি যদি কোনো কারণে ভুল তথ্য বা মেসেজ প্রদান করে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে। পররাষ্ট্রনীতির বাস্তবায়ক, কূটনীতি মাধ্যমে পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হয়। কূটনীতি যেভাবে তথ্য দিবেন রাষ্ট্র সেভাবেই উদ্যোগ গ্রহণ করবে বা করে থাকে। জাতীয় স্বার্থ সংরক্ষক, আপনারা জানেন যে কূটনীতির সাথে জাতীয় স্বার্থের একটি সম্পর্ক রয়েছে। কূটনীতি প্রতিনিধি প্রেরণই করা হয় জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য। সমস্যা সমাধানের
মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আধুনিক রাষ্ট্রগুলো নানা রকম সমস্যায় জর্জরিত এবং প্রতিটি রাষ্ট্রই পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। এক্ষেত্রে কূটনীতিকরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করে। যেমন আমরা যদি বর্তমান সময়ের কথা বলি, সারা পৃথিবীতে আজকে কোভিড-19 প্রাদুর্ভাব চলছে। কোভিডের ভ্যাকসিন পৃথিবীর অনেক দেশ প্রায় আবিষ্কার করে ফেলেছে। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এটি চূড়ান্ত ফলাফল আমরা পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আগে কোভিড-19 ভ্যাকসিন পেতে চাই, তাহলে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে এবং এখানে একটি কূটনৈতিক তৎপরতা অবশ্যই জরুরি। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বিরোধ মীমাংসার সবচেয়ে সহজ ও সুন্দরতম পদ্ধতি হচ্ছে আলোচনা। যুদ্ধের মাধ্যমে বা অস্ত্রীকরণের মাধ্যমে বিরোধ মীমাংসা করা যায়, তবে সেখানে শান্তির পরিবর্তে ধ্বংসলীলা ঘটে যেতে পারে। তাই কূটনীতিকের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসায় কার্যকর ভূমিকা পালন করা। পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে জানি একটি রাষ্ট্র তার আইনসভায় বা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। সেই পররাষ্ট্রনীতি বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে কূটনীতি। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের চূড়ান্ত রূপ লাভ করে। কূটনৈতিক ব্যর্থতায় অনেক সময় রাষ্ট্রগুলো যুদ্ধের মতো ভয়াবহতার দিকে ধাবিত হতে পারে। তাই আধুনিক বিশ্বে কূটনীতির সাথে পররাষ্ট্রনীতির একটি সুগভীর সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা কূটনীতির ইতিহাস, কূটনীতির সংজ্ঞা, কূটনীতির শ্রেণীবিভাগ, কূটনীতির কার্যাবলী বা গুরুত্ব, কূটনীতির গুণাবলী, কূটনীতিক বিমুক্তি এবং কূটনীতির সাথে পররাষ্ট্রনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আধুনিক যুগে কূটনীতির গুরুত্ব অনেকটাই হ্রাস পেতে চলেছে। কেননা আধুনিক যুগে কূটনৈতিক ভূমিকা প্রধান পালন করছে রাষ্ট্র বা সরকার প্রধান। আপনারা খেয়াল করে থাকবেন, বাংলাদেশের সাথে যখন অন্য দেশের কোনো চুক্তি বা সন্ধি স্থাপিত হয়, তখন সে দেশে দুই দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে টেলিফোন, টেলিগ্রাম, উপহার সামগ্রী প্রেরণ ইত্যাদির মাধ্যমে একটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অন্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে থাকেন। তাছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্র বা সরকার প্রধানরা নিজেরাই উদ্যোগী হয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। এক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন দেশের মধ্যে হটলাইন সম্পর্ক রয়েছে। এক দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অন্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধান সরাসরি কথা বলতে পারেন, যার কারণে অনেকেই মনে করছেন কূটনীতির ভূমিকা বা গৌরব হ্রাস পেতে শুরু করেছে। আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তি উদ্ভাবন, উপগ্রহের মাধ্যমে সংবাদ প্রেরণ, টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে কূটনীতির গুরুত্ব কিছুটা হ্রাস পেলেও বাস্তবিক পক্ষে কূটনীতির গুরুত্ব অস্বীকার করবার কোনো উপায় নেই। কারণ রাষ্ট্র বা সরকার প্রধানরা তাদের দায়িত্ব নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে তারা সবসময় এই সম্পর্কটি বজায় রাখতে পারেন না। তাই কূটনীতির মাধ্যমেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। সারা পৃথিবীতে বৈশ্বিক মহামারী করোনা যেভাবে আঘাত করেছে, আমাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে, যেন আমরা কেউই
এই করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত না হই। তাহলেই আমরা আমাদের দেশকে ভালো রাখতে পারবো, আমাদের পরিবারকে ভালো রাখতে পারবো এবং নিজেরা ভালো থাকতে পারবো। আশা করি স্বাস্থ্যবিধি মেনে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।